দেখতে ছুটে এসেছি এবং উনি আমার বিপদের টাইমে যেহেতু আমাকে মানসিক সাপোর্ট দিয়েছিলেন, আমিও ভাবছি যে উনি হয়তো আমাকে দেখে হয়তো একটু মানসিক সাপোর্ট দিতে পারে। ফিন্যান্স যেটা ওইটা খুব টাফ, এবং এই ওমেন ফিন্যান্স আপনার হলো যাদের নাই তারা কখনোই আপনার হলো মানে দুশ্চিন্তাহীন অবস্থা থাকে না। আবার যে সকল নারীর ফিন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে এইটাকেও বিবিধভাবে বিভিন্নজন এটাকে হস্তগত করার একটা লড়াই থাকে। তো সেই সম্পদটুকু যদি হস্তগত হয়ে যায় তখন সেই নারী অসহায় হয়ে যায়, যেটা ইউরোপে হয় না একটা মায়ের ক্ষেত্রে। ইউরোপে একটা ডিভোর্স হয়ে গেলে দেখা যাচ্ছে যে সেই মাকে সরকার একটা ফান্ডিং করে, ফিন্যান্সিং করে, অথবা সেক্ষেত্রে হাজবেন্ড একটা প্রপার্টির অর্ধেক দিয়ে দিতে বাধ্য হয়, যেটা তাকে একটা টেকসই সমাজ ব্যবস্থার মধ্যে রাখে। কিন্তু আমাদের এখানে, এবং পাশাপাশি সে কাজও করে, কিন্তু আমাদের এখানে একটা নারীর হাজবেন্ড মারা গেলেও তাকে কতগুলো পুরুষের মাঝে যে বাঁচতে হয়, এবং সেটা যে কী ধরনের লড়াই, আর সে যদি গরিব হয় তাহলে তার লড়াইটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই বিষয়গুলো নিয়ে আমি ভাবি, কত চিন্তা করি। আপনার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, আপনি আপনার লক্ষ্যে যেন পৌঁছাতে পারেন। আল্লাহ তাআলা যেন সহায় হয়। আমি আপনাদেরকে, আপনি আসছেন তো আমাদের এখানে যে নির্বাচনী ব্যবস্থাপনা, কোনো ভালো মানুষ যদি চায় কোনো দল করবে না, নির্বাচন করবে, তাকে সে কোনোভাবেই নির্বাচন করতেই পারবে না। একটা আইন আছে, 1% সমর্থক লাগবে একটা এলাকার ভোটারে। সে 1% সমর্থক সে যদি কালেক্ট করেও এরপরে গোয়েন্দা সংস্থারা সেখানে ফোন দিয়ে যাচাই করে, একটা পুলিশ যদি একটা নাগরিককে ফোন করে বলে আপনি কি অমুককে সমর্থন করেন, ওইখানে তো রাজনৈতিক অনেক প্রতিপক্ষ তাকে প্রার্থী হিসেবে দেখতে চায় না, তখন ওই লোকটা ভয় পেয়ে বলে দেয় যে না, আমি সমর্থন করি না। এরকম গোটা 10 স্যাম্পল যদি পায় তখন ইসি বলে ফেলে যে আপনার সমর্থনের যে তালিকা এটা গরমিল আছে। এটা একটা জুলুমমূলক একটা ব্যবস্থাপনা যে মানুষ নির্বাচন করার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমরা ছোট দল করি, সেই দলের সহযোদ্ধারা নির্বাচন করতে চাই, সেই লড়াইয়ে আমরা আছি। এখানে ওই একই ব্যবস্থাপনার মধ্যে আছি যে এটাকে লড়াইটাকে আটকানোর একটা মানে ব্যবস্থাপনা। আমার ব্যক্তিগতভাবে অনেক ভুল থাকতে পারে, আমার এই ডকুমেন্টসে বানান ভুল আছে, তথ্যের ভুল আছে, অনেক কিছু আছে, থাকতেই পারে, কিন্তু আমরা তো এখানে রাজনীতিটা করতে চাই। আজকে যদি ধরেন এখানে আমার দলের নিবন্ধনটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো না, তাহলে আমার এই যে এতগুলো জেলা ইস্টাবলিশমেন্ট এটা যখন জানবে এই দল আর নিবন্ধিত হবে না, আগামীকাল থেকেই এই দল ভাঙ্গা শুরু হয়ে যাবে, ভেঙে 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 এটা পুরোপুরি কলাপস করে ফেলবে। তো যদি একজন রাজনৈতিক কর্মী দীর্ঘদিন লড়াই করে একটা দল সাজিয়েছে, একটা নিবন্ধনের ডিক্লারেশনের ইয়েস নোর ভিত্তিতে এই দলটা পুরোপুরি আবার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, বুঝছেন? আমি আসলে রাজনীতিটা করতে চাই, আমি চাই না আমার যে রাজনৈতিক জগৎ সেটা কলাপস করে তছনছ হয়ে যায়। তারা যে ডিসিশন নিছে এটা হলো তছনছ করে দেওয়ার একটা প্রক্রিয়া। তো তছনছ হয়ে যাওয়ার চেয়ে আমার এখানে অনশন করা ভালো, ওই জায়গা থেকে আমি এখানে অনশন। অনেক আমার কাছে খুবই মানে মানবিক দৃষ্টিকোণ থেকেও খুব খারাপ লাগছে, একটা মানুষ না খেয়ে আছে এবং একটা মানুষ হিসেবে তার মৌলিক অধিকার যে উনি দল করতে পারবেন, উনি নির্বাচন করতে পারবেন, তো এটা তার আসলে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমি যেটা মনে করি উনি না খেয়ে আছেন 83 ঘন্টা, এটা আমাকে খুবই মর্মাহত করেছে, আমি খুব টাচড হয়েছি এবং সেই কারণে আমি আসলে ওনাকে দেখতে ছুটে এসেছি এবং উনি আমার বিপদের টাইমে যেহেতু আমাকে মানসিক সাপোর্ট দিয়েছিলেন, আমিও ভাবছি যে উনি হয়তো আমাকে দেখে হয়তো একটু মানসিক সাপোর্ট দিতে পারে। রাজনৈতিক কোনো ব্যক্তি না, আমার রাজনৈতিক কোনো মতাদর্শ নেই, বাট আমি চিন্তা করি যে সবারই রাজনীতি করার অধিকার, সবারই রাজনীতি করার অধিকার আসলে আছে। ওনার সাফল্য প্রার্থনা করছি এবং উনি যেই দাবিতে আসলে অনশন করেছেন 83 ঘন্টা, কিন্তু মুখের কথা না, 83 ঘন্টা আমরা না খেয়ে তো থাকতেই পারবো না, সেখানে উনি আল্লাহর রহমতে 83 ঘন্টা অনশনরত রয়েছেন। আমি দোয়া করবো যে আল্লাহ তাআলা ওনার
পথটা স্মুথ করে দিক, সাফল্যমণ্ডিত করে দিক। ঠিক আছে, শেষ করে থ্যাংক ইউ ভাইয়া, তারেক ভাইয়া, অনেক দোয়া।